মাই ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স গুরুর অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আবারও চলে এসেছি ফিজিক্যাল সায়েন্সের এবিটিএ টেস্ট পেপারের আরেকটা পেজ নিয়ে। আজকে আমরা যে পেজটা করব সেটা হচ্ছে 453 পেজ, পেজ নাম্বার 453। এর আগে আমি যে পেজগুলো দিয়েছি, যে পেজগুলো আমরা আপলোড করেছি, আমি আশা করছি তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করো তারা সেই পেজগুলো প্র্যাকটিস করেছো, কারণ মাধ্যমিক পরীক্ষার আর খুব বেশি দেরি নেই। তাই সেই মাধ্যমিক পরীক্ষায় প্র্যাকটিসের জন্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা স্টার্ট করছি আমাদের এই পেজ নাম্বার 453-র কোয়েশ্চেন। ঠিক আছে, 453 দেখো। ফার্স্ট কোয়েশ্চেন কি, বিভাগ কয়ের প্রথম এমসিকিউ কোয়েশ্চেন থেকে আমরা জানি। ফার্স্ট কোয়েশ্চেন, নিচের কোনটির পরিবাহিতা সবচেয়ে বেশি? এখানে কি পরিবাহিতা সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলা নেই। পরিবাহিতা বলতে তাপ পরিবাহিতা হতে পারে, তড়িৎ পরিবাহিতা হতে পারে। তো পরিবাহিতা টার্মটা আমরা আমাদের তাপ চ্যাপ্টারে দেখেছি, তাপ পরিবাহিতাতে কিন্তু বেশি ব্যবহৃত হয়েছে। তাহলে আমি তাপের দিক থেকে যদি ভাবি তাহলে কিন্তু অপশান ডিটা রাইট অ্যান্সার হবে। হীরের তাপ পরিবাহিতা কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, এখানে যেহেতু পরিবাহিতা কি পরিবাহিতা বলেনি, তাই দুটোই আশা করছি হবে, তাপ এবং তড়িৎ। তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেখানে তাপ পরিবাহিতাটাই বেশি গ্রহণযোগ্য আমার বলে মনে হয়। এরপরে 2 নাম্বার, কোন আপাতন কোণের জন্য লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের চ্যুতি কোণের মান ন্যূনতম? মানে একটা আলোকরশ্মি যখন আপতিত হচ্ছে, এটা লঘু মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম। বলছে আপাতন কোণ কোনটা হলে চ্যুতিকোণ সব থেকে কম হয়? সব থেকে চ্যুতিকোণ কত হতে পারে? চ্যুতিকোণ সব থেকে 0 ডিগ্রি হতে পারে। তাহলে এই ক্ষেত্রে বলেছে যে কোন আপাতন কোণের জন্য লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ চ্যুতিকোণের মান সব থেকে ন্যূনতম হতে পারে, সেটা হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি হচ্ছে ন্যূনতম, মানে চ্যুতিকোণের মান সব থেকে ন্যূনতমর ক্ষেত্রে বা কোন আপাতন কোণের জন্য। আপাতন কোণ যদি 0 ডিগ্রিতে হয়, অর্থাৎ যদি কোনো রকম আপাতন কোণের পরিবর্তনই না ঘটে, কোনো রকম অ্যাঙ্গেলই না হয়, সে যদি একদম ডাইরেক্ট লম্বভাবে চলে যায়, তাহলে তার আপাতন কোণটা 0 ডিগ্রি। তো সেই 0 ডিগ্রির ক্ষেত্রে হতে পারে। তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে দেখো কি বলছে, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ। একটা সমতল দর্পণকে আমরা একটা অসীম বৃহৎ গোলক আকারে কল্পনা করি। তো তার যে বক্রতা ব্যাসার্ধ সেটা কি হবে? অপশন বি, অসীম হবে। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধের কোনো রকম লিমিট নেই, লিমিটলেস, কারণ ওটাকে আমি একটা অসীম বৃহৎ আকারের গোলক রূপে কল্পনা করা হয় সমতল দর্পণটাকে। ঠিক আছে, তাহলে এখানে অপশন বি অসীম, ইনফাইনাইট হবে। এরপরে বলেছে জুল পার কুলম্ব। ঠিক আছে, কোন ভৌত রাশির একক? এটা কি হবে? অপশন সি, বিভব। আমরা একটা সম্পর্ক জানি বিভব সম্পর্কিত, সেটা হচ্ছে কিউ। বিভব সম্পর্কিত যে সম্পর্কটা রয়েছে সেটা কি না, তো ডাব্লু কার্য সমান হচ্ছে কিউ ইন্টু ভি। এটা আমরা জানি। এই সম্পর্কটা থেকে দেখো ডাব্লু সমান কিউ ইন্টু ভি, তাহলে কি যেটা ভি, তাহলে ভি সমান কি আসছে? ডাব্লু বাই কিউ। ডাব্লু মানে তো কার্য, আর কার্যের যে একক এসআই একক সেটা হচ্ছে জুল, আর কিউ এর আধানের হচ্ছে কুলম। তাহলে এটা আসলো কি? জুল পার কুলম। তাহলে এটা অ্যাকচুয়ালি কার একক হলো? বিভবের একক। তার জন্য এখানে বিভবটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে নিউক্লিয় রিঅ্যাক্টর এ মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে? মডারেটর হিসেবে কি ব্যবহৃত হয়? অপশান ডি, ভারী জল ব্যবহৃত হয়। নিউক্লিয় রিঅ্যাক্টরে কি করা হয়? নিউক্লিয় বিস্ফোরণের মতো নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয়। তো সেই নিউক্লিয় বিক্রিয়া যখন ঘটানো হয় তখন সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রন বেরোতে থাকে। তো সেই নিউট্রনের যে গতিবেগ সেটাকে কন্ট্রোল করার জন্য বা সেটাকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখার জন্য মডারেটর হিসেবে কিন্তু এই ভারী জল ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে বলেছে যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে মধ্যমা, এই যেটা তো আমাদের হয়ে গেল, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে মধ্যমা নির্দেশ করে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বলতে আমরা জানি এরকমভাবে বামহস্ত নিয়ম। মধ্যমা বলতে এই মিডল ফিঙ্গার, এটাকে বোঝানো হয়। এইটা একটা এবং এইটা একটা। আমরা জানি মধ্যমা যেটা রয়েছে এটা কিন্তু মূলত তড়িৎ প্রবাহকে নির্দেশ করে। আমরা এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কিন্তু পড়েছি, তাই তো?
তো সেই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম এখানে ছবি দেওয়া নেই, যাই হোক ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তোমরা যদি খুব ভালোভাবে দেখো এখানে তিনটে জিনিস নির্দেশ করে, যার ভিতরে এই যে মধ্যমাটা রয়েছে এটা মূলত তড়িৎ প্রবাহটাকে নির্দেশ করে। তাহলে এখানে তড়িৎ প্রবাহ কোথাও আছে কি দেখো, তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্রের দিক হবে না, পরিবাহীর গতির অভিমুখ হবে না, কোনোটি নয়তো হবে না, তড়িৎ প্রবাহের দিক, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে পরিবাহীর, আচ্ছা এটা তো হলো বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা। বিরল মৃত্তিকা মৌল বলতে ল্যান্থানাইডের যে সারিটা সেটাকে আমরা বিরল মৃত্তিকা মৌল মূলত বলে থাকি। তো সেই বিরল মৃত্তিকা মৌল যে সারিটা রয়েছে ল্যান্থানাইডের সারি, সেই ল্যান্থানাইডের সারিটা কিন্তু সেখানে 14টা মৌল আছে যাদেরকে বিরল মৃত্তিকা ধরা হয়। তাহলে এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার হলো। তারপরে নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? আমরা জানি যে সমযোজী এক ধরনের বন্ধন, আর একটা হচ্ছে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। সমযোজী বন্ধনে কি হয়, একটা ইলেকট্রন, একটা মৌলের একটা ইলেকট্রন অপর একটা মৌলের আর একটা ইলেকট্রনের সঙ্গে তারা একটা বন্ধন তৈরি করে, যেখানে ইলেকট্রনটা পুরোপুরি কারোরই হয় না, দুজনই সেটাকে শেয়ার করে একটা বন্ধন তৈরি করে। আর আয়নীয় বন্ধনের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন আদান প্রদান হয় সম্পূর্ণভাবে। তাহলে এখানে কি বলেছে যে নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? হাইড্রোজেন ক্লোরাইড মানে হচ্ছে HCl, এটা একটা বলেছে। তারপর সোডিয়াম ক্লোরাইড NaCl, তারপরে লিথিয়াম হাইড্রাইড LiH, এবং আরেকটা রয়েছে ক্যালসিয়াম অক্সাইড CaO, এগুলো রয়েছে। ঠিক আছে, তো এর ভেতরে এই যে HCl আমরা মূলত জানি যে ধাতু আর অধাতু যদি পরস্পরের সাথে যুক্ত হয় তখন সেক্ষেত্রে কিন্তু তড়িৎযোজী হয়। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটছে, ধাতু অধাতু রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো HCl এর ক্ষেত্রে দুটোই অধাতু, দুটো অধাতু যখন পরস্পরের সাথে যুক্ত হয় সাধারণত তখন কিন্তু সমযোজী যৌগই তৈরি করে। তাহলে এখানে HCl যেটা রয়েছে এই HClটা কিন্তু মূলত কি একটা সমযোজী বন্ধন তৈরি করে। তবে একটা মনে রাখবে যে এই বন্ধনটা ধ্রুবীয় সমযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত। জলের তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণ বলতে H2O রয়েছে, এই H2O যেটা রয়েছে এই H2Oটা ভেঙে যায় কিসে, হাইড্রোজেন এবং অক্সিজেনে, H2 আর হচ্ছে O2, এইটাতে কিন্তু অ্যাকচুয়ালি ভেঙে যায়। তাহলে এটাতে অর্থাৎ H2 যেটা রয়েছে এটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হাইড্রোজেন গ্যাস একটা অক্সিজেন গ্যাস। তো এটা দেখো সমতা বিধান করে নেই, তাহলে সমতা বিধান যদি করি আমরা তাহলে এখানে 2H2O হয় আর এখানে 2H2 হয়। তাহলে এখানে হাইড্রোজেন হয়ে গেলে 4টে, হাইড্রোজেন 4টে, অক্সিজেন দুটো। এবার বলেছে যে হাইড্রোজেন ও অক্সিজেনের কিসের অনুপাত? ভরের অনুপাত। তাহলে এর যদি আমি পারমাণবিক ভর বের করি তাহলে 2 × 2, হাইড্রোজেনের 1 যেহেতু তার মানে 4 হলো, is2, অক্সিজেনের হচ্ছে 16 × 2 তার মানে হচ্ছে 16 দুগুণে কত, 16 × 2 মানে হচ্ছে 32। তাহলে এটা আসলো, অর্থাৎ 4:32। এবার এটাকে যদি আমি কাটি তাহলে কত হয়, 4 × 32, 8, আর এটা 1, অতএব আসলো 1:8। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাত, এই যে আমি যদি H2 এর তড়িৎ বিশ্লেষণ ঘটাই তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাত কত আসছে, 1:8। তার মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারলে এটা কীভাবে আমরা বের করলাম। ঠিক আছে, এরপরে কালা জ্বরের ওষুধ, কালা জ্বরের 1-10 এটা ওষুধ প্রস্তুতিতে কি ব্যবহৃত হয়? অ্যামোনিয়া ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় না। হাইড্রোজেন সালফেট ব্যবহৃত না, ইউরিয়া ব্যবহৃত হয়, সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয় না। কালাজ্বরের যে ওষুধ সেই ওষুধের নামটা কি, ইউরিয়া স্টিবামিন বা স্টিবামাইন। তাহলে তার সামনেই তো ইউরিয়া লেখা আছে, তার মানে অবশ্যই ইউরিয়াটাই রাইট অ্যান্সার হবে। হলো কোন খনিজটি আকরিক নয়? এখানে বলেছে কোন খনিজটি আকরিক নয়, অপশান দেওয়া আছে, একটা হচ্ছে বক্সাইট, বক্সাইট কিন্তু আকরিক। তারপরে রেড হেমাটাইট, এটাও আকরিক, লোহার আকরিক। জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কের আকরিক। আয়রন পাইরাইটিসটা কিন্তু আকরিক নয়। তার মানে অ্যাকচুয়ালি এক্ষেত্রে বক্সাইটটা অ্যান্সার হবে, এখানে আকরিক নয় বলেছে, রেড হেমাটাইটটাও হবে না, জিঙ্ক ব্লেন্ডটা হবে না, আয়রন পাইরাইটিস হবে। তোমাদের এক্ষেত্রে একটা ছক আছে ধাতুবিদ্যা চ্যাপ্টারে, সেই ছকটা তোমরা মাথায় রাখলে হয়ে যাবে। দেখো প্রথমত হচ্ছে রেড হেমাটাইট যেটা বলেছে, প্রথমে বক্সাইট বলেছে, এই যে বক্সাইট, বক্সাইট হচ্ছে কার আকরিক, অ্যালুমিনিয়ামের আকরিক। তারপরে দেখো জিঙ্ক কি ছিল,
বক্সাইট ছিল রেড হেমাটাইট। রেড হেমাটাইট দেখো, এই যে রেড হেমাটাইট, এটা কার আকরিক? লোহার আকরিক, ঠিক আছে। আর একটা কি ছিল? জিঙ্ক ব্লেন্ড। এই যে জিঙ্ক ব্লেন্ড, এটা কার আকরিক? জিঙ্কের আকরিক। এই গোটা যে তালিকাটা রয়েছে, এই তালিকাতে তুমি আয়রন পাইরাইটিসকে দেখতে পাচ্ছ? এখানে কিন্তু কোথাও আয়রন পাইরাইটিস নেই। আয়রন পাইরাইটিসটা কিন্তু আকরিক নয়, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে এখানে আয়রন পাইরাইটিসটাই কিন্তু রাইট অ্যান্সার হবে। হলো, এরপরে নিচের কোন কার্যকরী মূলকটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত থাকে? ইথাইল অ্যালকোহল মানে কি? CH3 CH2OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল। এখানে লাস্টে দেখো কি আছে? এই OH-টা রয়েছে। এই OH-টাকে আমরা কি বলি? হাইড্রক্সিল মূলক বলি। তাহলে এক্ষেত্রে কোনটা হবে? CH তো অ্যালডিহাইড, হবে না, OH-টা হবে। COOH হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, এটাও হবে না। আর এটা হচ্ছে CO কিটোন, এটাও হবে না। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে OH হাইড্রক্সিল গ্রুপ যেটা হলো। এরপরে ওজোন স্তর ক্ষয় করে কোনটি? এর ভেতরে কোন মৌলটা রয়েছে যে ওজোন স্তর ক্ষয় করে? আমরা জানি যে CFC ক্লোরোফ্লুরোকার্বন, এই যে ক্লোরো, এই ক্লোরিন কিন্তু ওজোন স্তর ধ্বংসের জন্য সব থেকে বেশি দায়ী, ঠিক আছে, এবং সব থেকে বেশি ক্ষতিকারক। তাহলে এক্ষেত্রে ক্লোরিনটাই রাইট অ্যান্সার হবে। এক্ষেত্রে এগুলো কিন্তু হবে না, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এরা কেউই হবে না। সব থেকে বেশি ক্ষতি করে কিন্তু ক্লোরিন, আর ক্লোরিনটা এখানে অ্যান্সার হলো। প্রমাণ উষ্ণতার মান আমি জানি, যদি ডিগ্রি সেন্টিগ্রেডে বলি তাহলে কত? প্রমাণ উষ্ণতার মান এখানে আমরা জানি হয় 0 কেলভিন, অথবা এটা কেলভিনে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। সেলসিয়াসে এটা আর কেলভিনে এটা। তো এখানে কী কী দেওয়া আছে? 1 নাম্বার যেটা দেওয়া আছে 0 কেলভিন দেওয়া আছে, 100 কেলভিন হবে না। -273 দেওয়া আছে, 273কে 237কে না, তার মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, মানে 0 কেলভিন, ঠিক আছে। মানে পরম শূন্য উষ্ণতাটাকেই এক্ষেত্রে প্রমাণ উষ্ণতা বলা হয়। এরপরে কি বলেছে? 6.022 × 10⁻22। আচ্ছা, 23 বলেনি, 22 বলেছে। সংখ্যক জল অণুর ভর কত? জল অণুর ভর মানে জলের যে অণু H2O তার ভর। তাহলে দেখো 6.022 × 10⁻22 বলেছে, জিনিসটা একটু বোঝো। H2ওর আণবিক ভর কত? হাইড্রোজেনের হচ্ছে একদম ভেঙে করাচ্ছে, ধরো দুটো আছে, 2 × 1 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, তাহলে হচ্ছে 2 + 16 18 গ্রাম। তাহলে 18 গ্রাম মানেই হচ্ছে 18 গ্রাম H2O মানে কি 1 মোল H2O। আর এই 1 মোল H2O মানে কি? 1 মোল H2O মানে হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যক H2O। তাহলে আমি বলতে পারি, এই যে এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে 6.022 × 10⁻23 সংখ্যক H2O অণুর ভর 18 গ্রাম, তাই তো? 18 গ্রাম, 18 গ্রাম। তাহলে একে কত? 18/6.022 × 10⁻23। এখানে যদি খুব ভালো করে দেখো, ওখানে আমরা দেখেছিলাম 6.22 × 10⁻22 ছিল, তাহলে এখানে 23 আছে। 6.022 × 10⁻22 কত হবে? 18 × 6.022 × 10⁻22/6.022 × 10⁻23, এটা আমাদের আসছে, তাই তো? এরপরে দেখো 6.022 আর এটা কেটে গেল, হলো 10⁻22 আছে, আর এটা 10 মানে 10⁻22 আর এটা 23, মানে এটা যদি কাটে শুধু 10 পড়ে থাকে, তাহলে পড়ে থাকলে অ্যাকচুয়ালি কি 18/10 মানে হচ্ছে 1.8 গ্রাম।
1.8 গ্রাম। তাহলে সেক্ষেত্রে এখানে অ্যান্সার মানে যে অপশানগুলো দেওয়া আছে সেখানে কি বলা আছে, যে অপশানগুলো এক্ষেত্রে দেওয়া আছে সংখ্যক জলের অণু, এই যে 6.022 10⁻20 সংখ্যক জলের অণু 18 গ্রাম না, আসলো না। 1.8 গ্রাম, এটাও না, এটাও না। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা আমাদের কমপ্লিট হলো। আচ্ছা, এবার বিভাগ খটা আমরা দেখি। প্রথম প্রশ্ন কি বলেছে, যে 1.7 গ্রাম অ্যামোনিয়া মানে হচ্ছে NH3 অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত? 1.7 গ্রাম। তাহলে দেখো আমরা জানি যে এনটিপি হোক বা এসটিপি, এনটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, এটা আমরা জানি। তাহলে 1 মোল বলতে অ্যামোনিয়া, 1 মোল NH3 মানে কত? এই যদি আমি আণবিক ভর বের করি, 1 মোল NH3 মানে হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন হচ্ছে 3, তাহলে 14 15 16 17 গ্রাম NH3। তাহলে 1 মোল NH3 হচ্ছে 17 গ্রাম NH3, আর 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4, তার মানে 17 গ্রাম NH3 এর আয়তনও কত হবে? কারণ 17 গ্রামই তো 1 মোল, আর 1 মোল যে কোনো জিনিসের আয়তন হচ্ছে 22.4, যে কোনো গ্যাস, তাহলে আয়তন 22.4 লিটার। 1 গ্রামে কত? 22.4 বাই 17। আর আমাকে কত বের করতে বলেছে? 1.7 কত? তাহলে 22.4 ইন্টু 1.7 17 ইন্টু দশমিক আমি তুলে দিলাম, তাহলে 100, 17 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2.24 গ্রাম। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হবে? 2.24 গ্রামই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে অঙ্কটা। ঠিক আছে, এর পরের প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা বলো। কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে। কোনো তরলের প্রকৃত প্রসারণ, কি প্রসারণ বলেছে? প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার ওপর নির্ভর করে। এটা সত্য না মিথ্যা সেটা বলেছে। তরলের যে প্রকৃত প্রসারণ সেটা কিন্তু তরল যে পাত্রে রাখা হয় তার উপর নির্ভর করে না, তার মানে এখানে মিথ্যা হবে এটা। ঠিক আছে, আপাত প্রসারণ নির্ভর করে, প্রকৃত প্রসারণ নির্ভর করে না। এরপরে, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক A এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে B যদি হয়, তাহলে 2A মাইনাস B এর মান কত? খুব সুন্দর প্রশ্ন, দেখো কি বলছে। আমরা প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে একটা ফর্মুলা জেনেছিলাম, যে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ গুণাঙ্কের একটা ফর্মুলা, যে আলফা ইজ ইকাল টু বিটা বাই 2 সমান সমান গামা বাই 3, এরকম একটা ছিল। আলফা সমান সমান হচ্ছে বিটা বাই 2 সমান সমান হচ্ছে গামা বাই 3। তাহলে আমি এই দুজনের সম্পর্কের কথা আমাকে বলেছে, ক্ষেত্র প্রসারণ আর দৈর্ঘ্য প্রসারণ। তাহলে এই আলফাটাকে এরা ধরেছে A সমান সমান বিটাটাকে ধরা হয়েছে B বাই 2, তাহলে আলফা সমান হচ্ছে কত? B বাই 2। তাহলে B সমান সমান কত আসলো? 2A আসলো। ঠিক আছে, তাহলে B সমান সমান 2A। এবার আমাকে প্রশ্নে বলেছে যে 2A মাইনাস B, 2A মাইনাস B এর মান কত? 2A আমি 2A লিখলাম, মাইনাস B এর মান কত পেলাম? 2A পেলাম, তাহলে আমি 2A লিখে দিলাম, তাহলে কত আসলো? 0 অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে। তাহলে এখানে অ্যান্সার হবে কত? 0। পরের প্রশ্ন, একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে যদি আমি বস্তু রাখি, একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে, কোথায় রেখেছি? বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখা হয়, তাহলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? দেখো, বিবর্ধনের সূত্র যেটা, সেটা হচ্ছে m ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বাই
বস্তুর উচ্চতা। তাহলে প্রতিবিম্ব আর দৈর্ঘ্য, এবার আমি জিনিসটা বলি, একটা বলেছে, প্রশ্নটা বলেছে কি যে একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্র, একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্র, অবতল কি দর্পণ এর বক্রতা কেন্দ্রে যদি আমি একটা বস্তু রাখি, একটা অবতল দর্পণ রয়েছে, ধরো একটা অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, ভেতরটা এরকম, বাইরেটা কোটিং করা থাকে। তো এই অবতল দর্পণের আমি যদি এটা প্রধান অক্ষ হয়, তো এর বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্রে যদি আমি ধরলাম এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, তো সেই বক্রতা কেন্দ্রে যদি বস্তু থাকে, ঠিক আছে, এখানে কি বলেছে প্রশ্নটা, যে বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখা হয়। আচ্ছা, বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখা হয় তাহলে কি হয়, এখানে বস্তু যেটা হয় প্রতিবিম্বটা কিন্তু ঠিক একই সমান হয়। প্রতিবিম্ব আর বস্তু যদি বক্রতা কেন্দ্রে, একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তুকে আমি রাখি, তাহলে ওই বস্তুটার যে অ্যাকচুয়াল সাইজ, প্রতিবিম্বের অ্যাকচুয়াল সাইজ, এই দুটো কিন্তু সেম হয়। মানে এটাও যদি সাপোজ 1 সেমি হয়, তাহলে প্রতিবিম্ব কত হবে, 1 সেমি হবে। অবতল দর্পণের ক্ষেত্রে কোথায় বস্তু রাখলে তার প্রতিবিম্ব কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে, তার একটা ছক, খুব সুন্দর ছক তোমাদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। উত্তল লেন্সের ক্ষেত্রে দেওয়া আছে আর অবতল দর্পণের ক্ষেত্রে দেওয়া আছে। তো অবতল দর্পণের ছকটা তোমরা যদি ভালো করে দেখো, তাহলে তুমি দেখবে যেখানে বলা থাকবে যে বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখে, তাহলে প্রতিবিম্বটা বক্রতা কেন্দ্রের ঠিক সমানই হয়, তার উচ্চতাটাও প্রতিবিম্বরও যা উচ্চতা হয় বস্তুটার উচ্চতাও একই হয়, বস্তু অপেক্ষা ছোট বা বড় কিন্তু হয় না, ঠিক আছে। তাহলে প্রশ্নটা এখানে যেটা বলেছে যে একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন কত হবে। তাহলে প্রতিবিম্বের উচ্চতা আমি এখানে যে কোনো যদি ধরে নিই, এটা 1 সেমি ধরি আর 50 সেমি ধরি আর 10 সেমি ধরি, ওপরে যা ধরবো নিচেও তো তাই ধরবো। তাহলে আমি যদি এখানে 1 সেমি ধরি সাপোজ, তাহলে নিচেও কত ধরবো, 1 সেমি ধরবো, বা একদমই ধরলে না 5 সেমি ধরলে, তাহলে নিচেও কত হবে, 5ই হবে। তাহলে যাই ধরে না কেন সেটা কেটে গিয়ে কি আসবে, অ্যাকচুয়ালি 1 আসবে। তাহলে এই ক্ষেত্রে উত্তর কি হবে, 1, বিবর্ধন কত হবে, 1 হবে, 1, ঠিক আছে। আশা করছি বুঝতে পারলে। তার কারণ হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে আমি যদি বক্রতা কেন্দ্রে কোনো বস্তু রাখি, তাহলে সেই বস্তুর যে সাইজ, সেই সাইজটা না বাড়ে না কমে, সেটা বস্তু মানে বস্তুর যে সাইজটা রয়েছে প্রতিবিম্বের সাইজও সেম হয়। তোমরা অবতল দর্পণের ক্ষেত্রে কোথায় বস্তু রাখলে তার প্রতিবিম্ব কেমন হবে, তার যে ছকটা রয়েছে সেই ছকটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে। তাহলে প্রতিবিম্বের সাইজ আর বস্তুর সাইজ যদি সেম হয়, তাদের দুজনকে যদি আমি ভাগ করি, তাহলে কি তার রেজাল্ট হিসেবে 1ই আসবে নিশ্চয়ই। তাই প্রতিবিম্ব মানে রৈখিক বিবর্ধন যেটা, সেটা কত এসছে, 1। এরপরে তাহলে কত হবে, 1 হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে একটা প্রিজমে আলোকরশ্মি আপাতনের ক্ষেত্রে আপাতন কোণ বলে দিয়েছে I1, আর প্রতিসরণ বা নির্গমন কোণ হচ্ছে I2। এর মধ্যে সম্পর্ক কি হলে চ্যুতিকোণ ন্যূনতম হবে, এর মধ্যে সম্পর্ক কি হলে বলেছে যে চ্যুতিকোণ যেটা রয়েছে সেটা কি হবে, মানে একদম ন্যূনতম হবে। তাহলে দেখো, যদি আপাতন কোণ, এখানে একটা প্রিজমের কথা বলেছে, আপাতন কোণ আর নির্গমন কোণের ভেতরে যদি মানে আপাতন কোণ যদি বড় হয় আর নির্গমন কোণ যদি তুলনামূলক ছোট হয়, তাহলে বড় থেকে ছোট তার একটা আমি মান পাবো। বা আপাতন কোণ যদি ছোট হয় আর নির্গমন কোণ যদি বড় হয়, মানে দুজন যদি পরস্পরের বিপরীত হয়, তাহলে আমি কোনো না কোনো মান পাবো। কিন্তু আপাতন কোণ I1 আর নির্গমন কোণ I2 এরা যদি পরস্পরের সমান হয়, তাহলে এদের কিন্তু কোনো মান পাওয়া যাবে না। তার কারণ কি, I1/I2 মিলে কিছুই থাকবে না, সেটা কেটে যাবে পুরোপুরি। তার মানে ন্যূনতম হবে কখন, যখন I1 আর I2 যখন পরস্পরের সমান হবে, তখনই কিন্তু চ্যুতিকোণ ন্যূনতম বা সব থেকে মিনিমাম হওয়া সম্ভব। আশা করছি বোঝা গেল। যদি এর ভিতরে এটা বড় হয় এটা ছোট হয়, তাহলে তাদেরও একটা মান পাবো, আর এটা যদি ছোট হয় এটা যদি বড় হয় তারও একটা মান পাবো। কিন্তু দুজন যদি সমান হয়, তাহলে তার চ্যুতি যেটা পাবো সেটাই সব থেকে কম নিশ্চয়ই। আশা করছি বোঝা গেল। এরপরে আর রোধের একটা তার সমান 2 ভাগে করে টুকরো দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। আর রোধের একটা তার, ঠিক আছে,
একটা তার আছে যেটার রোধ হচ্ছে আর। এবার এটাকে যদি আমি 2 ভাগে ভাগ করি তাহলে কি হবে, R/2 হয়ে যাবে, R/2 আর R/2 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে বলেছে যে সমান 2 ভাগে ভাগ করে দুটোকে সমান্তরালে যুক্ত করলে তুল্যরোধ কত হবে। আচ্ছা, তাহলে R/2 যেটা রয়েছে, তাহলে আমি 1/r যদি বের করি সমান্তরাল, তাহলে কি হচ্ছে 1/r/2 প্লাস 1/r/2, কারণ এখানে R1 যেটা রয়েছে সেটাই তো এটা, আর এটা হচ্ছে R2। আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে ফর্মুলা সেটা কি জানি, 1/r সমান 1/r1 প্লাস 1/r2। তাহলে R1 যদি এটা হয় আর R2 যদি এটা হয়, তাহলে সেটার মানে আমি এখানে লিখেছি। তাহলে কি আসছে 1/r2, তার মানে কি এটা উপরে চলে যাবে, মানে 2/r প্লাস এখানেও কি হবে 2/r, তার মানে এখানে r থাকছে আর এখানে হয়ে যাবে 4, তার মানে 4/r হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো 4/r সমান দেখো 1/r সমান 4/r আছে। এবার যদি আমাকে বলে r এর মান বের করতে, তাহলে r এর মান কত, 1/r মানে যদি 4/r হয় তাহলে r এর মান হচ্ছে এটা উল্টে যাবে, যেহেতু এটা উল্টে দিয়েছি আমি, তার মানে r/4, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, r এর মান হচ্ছে r/4। আশা করছি বুঝতে পারলে। পরের প্রশ্ন, আমাদের দেশে এসি যে কারেন্ট যায় তার কম্পাঙ্ক কত, মনে রাখবে 50 হার্জ, 50 হার্জ। আমাদের দেশে এসির যে কারেন্টের যে কম্পাঙ্ক সেটা 50 হার্জ হয়ে থাকে, এটা মনে রাখার জিনিস, এটা মনে রাখবে। ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণার নাম আলফা কণা। ঠিক আছে, অথবা কি বলেছে, কোনো তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে একটা আলফা কণা নির্গত হলে অপত্য পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কি হবে, ভর সংখ্যা 4 কমবে, 4 সংখ্যা কমবে, আর পারমাণবিক সংখ্যা 2 সংখ্যা কমবে, এটা আমরা জানি। ঠিক আছে, এরপরে মানে উপরে ভর সংখ্যা যা থাকবে অপত্যতে সেই ভর সংখ্যার থেকে 4 কমে যাবে, আর পরমাণু ক্রমাঙ্ক যেটা থাকবে তার থেকে অপত্যতে আরও 4 কমে যাবে, 2 কমে যাবে। মানে ব্যাপারটা এরকম দেখো, প্রথম যে সংখ্যাটা ছিল সেটা ধরো আমি ধরলাম এক্স, উপরে আমি এ নিলাম আর এটা জেড নিলাম। এবার এখানে কি হয়েছে, আলফা কণা নিঃসরণ হয়েছে, তাহলে এটা নতুন একটা তৈরি হবে মৌল, সেটা হচ্ছে ওয়াই আমি ধরলাম। তো এর ভর সংখ্যাটা যেটা এখন আসবে সেটা হচ্ছে A-4, মানে এখানে যদি কোনো কারণে 20 থাকতো, 20-4 যত তত হবে। আর জেড কত হতো, Z-2, মানে নিচে যদি 10 থাকে কোনো কারণে তাহলে সেটা 8 হবে। তাহলে অপত্যর ক্ষেত্রে ভর সংখ্যা 4 কমছে, আর ভর সংখ্যা 4 কমছে, আর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা 2 কমছে। ঠিক আছে, এরপর বাম স্তম্ভ ডান স্তম্ভের সামঞ্জস্য করো। ডুরালুমিন ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মুদ্রা ধাতু, আর দার্শনিকের উল ZnO। ডুরালুমিন আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মুদ্রা ধাতু কী হবে, মুদ্রা ধাতু হচ্ছে রূপো। এবার পরে থাকলো হচ্ছে ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়াম, আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে বেরিয়াম। ঠিক আছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা লেখো। তড়িৎ লেপনে কম সক্রিয় ধাতুর উপরে বেশি সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয় না, এটা মিথ্যা। কম সক্রিয় ধাতুর উপরে না, বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে, তারপরে একটা যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এমন একটা যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এটা হতে পারে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, H2CO3 বা কার্বনিক অ্যাসিড, এগুলো হতে পারে। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এইগুলো কিন্তু হতে পারে। হলো, এরপরে ক্যাটায়নগুলি কোন তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে,
ক্যাটায়ন যেগুলো রয়েছে, ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ আয়ন, বলেছে কোন তড়িৎদ্বার থেকে ইলেকট্রনকে গ্রহণ করে, দেখো ক্যাথোড যেটা রয়েছে, ক্যাথোড যেটা রয়েছে সেটা হচ্ছে মাইনাস, আর অ্যানোড যেটা রয়েছে সেটা হচ্ছে প্লাস। তাহলে কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করা মানে মাইনাস নেওয়া, তাই না? তার মানে ক্যাটায়ন ক্যাথোড থেকে মাইনাস নেবে, হলো। আচ্ছা, এরপরের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যদি যোগ করা হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণে আমি কি করছি না, তো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করছি, তাহলে কি পাবো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 প্লাস, এখানে বলেছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH, এটা যদি আমি যোগ করি, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে NH4OH আমি যোগ করলাম, তাহলে আমি কি পাবো? অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড পাবো প্লাস NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড পাবো, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড পাবো আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাবো, ঠিক আছে। এবার এটা দেখো সমতা বিধান করা নেই, তোমরা এখানে যদি 3 আর এখানে আমি 3 দিয়ে দিই, তোমরা দেখবে সমতা বিধান হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমি কি পেলাম, এখানে কি বলেছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি? এরই অধক্ষেপটা কিন্তু অ্যাকচুয়ালি পড়ে, এটা হচ্ছে তার সংকেত অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। এরপর একটা গ্যাসের নাম লেখো যা জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায়, নিম্ন অপসারণ দ্বারা, H2 হবে, N2 হবে, নাইট্রোজেন, হাইড্রোজেন, ঠিক আছে। এর ভিতরে যেটা ইচ্ছে লিখবে। উত্তপ্ত ম্যাগনেসিয়ামের সঙ্গে যদি N2 গ্যাস বা নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করা হয়, তাহলে যে যৌগটা তৈরি হবে উত্তপ্ত ম্যাগনেসিয়ামের সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো হয় কার, N2 গ্যাসের, তাহলে যে যৌগটা উৎপন্ন হবে সেই যৌগটা কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম নাইট্রোজেন, Mg3N2, এই যৌগটা উৎপন্ন হবে Mg3N2। এটা কি বলে বলো তো? ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন যেহেতু আছে, ম্যাগনেসিয়াম নাইট্রাইট। তারপরে পিতলের কোন উপাদান শতকরা পরিমাণে সব থেকে বেশি? পিতলের ভেতরে কি থাকে? কপার থাকে আর জিঙ্ক থাকে। তাহলে কপারের ভেতরে এখানে কপারটা সব থেকে বেশি থাকে, 60 to 80% কপার থাকে, ঠিক আছে। আর এটা থাকে 40 to বা 20 to 40%, তাহলে এটা বেশি থাকে, তাহলে এখানে কপার হবে, হলো। 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইন, 3টি কার্বন পরমাণু যুক্ত কি বলেছে? অ্যালকাইন, এ উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। আচ্ছা, অ্যালকাইন মানে হচ্ছে তার সাধারণ সংকেত আমরা যদি লিখি CnH2n-2। এবার বলেছে N যেটা, এই Nটা এখানে বলেছে কার্বন 3, মানে কার্বনের মানটা এখানে বলে দিয়েছে কত? 3। তার মানে হচ্ছে 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইন রয়েছে, তার মানে C3 যদি হয়, তার মানে এটা যদি N এর মান অ্যাকচুয়ালি বলা আছে এখানে, N এর মান যদি 3 হয় তাহলে এখানে কত হবে? H2 × 3 -2, তাহলে C3, 3 × 2 = 6 - 2 4, H4, তাহলে হাইড্রোজেন হচ্ছে 4 হবে। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 4। মিথেন অণুতে HCH, এই যে কোণ 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে। HCH এর বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট।
অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, যদি যুক্ত করা হয় তাহলে কোন গ্যাস উৎপন্ন হয়? কোন গ্যাস উৎপন্ন হয়? সেক্ষেত্রে উৎপন্ন হয় হচ্ছে CO2 বা কার্বন ডাইঅক্সাইড। তোমাদের বইয়ের একদম ডাইরেক্ট খুব সুন্দরভাবে দেওয়াই আছে, এই যে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 সাথে বিক্রিয়া কার? না তো অ্যাসিটিক অ্যাসিডের। এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এর সাথে যেটা উৎপন্ন হবে সোডিয়াম অ্যাসিটেট, কিছুটা জল, আর গ্যাস রূপে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তার জন্য আমি এখানে লিখলাম CO2। এরপরে স্থির চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে, স্থির চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হতে পারে? কত ডিগ্রি বলেছে, তাহলে কি -273 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তর উপযোগী? এক্সোস্ফিয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই আমাদের আজকের পেজ 453 যেটা রয়েছে 453 পেজ, তার কমপ্লিট ডিটেল সলিউশন MCQ আর SAQ আজকে আমরা করলাম। এর পরবর্তী যে পেজগুলো রয়েছে সেগুলো আমরা আবার আসবো, আমরা চেষ্টা করব যতটা পারা যায় ততটা করিয়ে দেওয়া, ততটা আমরা জিনিসগুলো ডিটেল সলিউশন দেওয়ার। তোমরা অবশ্যই এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। মাধ্যমিক পরীক্ষার খুব একটা বেশি যেহেতু দেরি নেই, তাই অবশ্যই সেটাকে ভালোভাবে প্র্যাকটিস করো এবং মাধ্যমিক পরীক্ষার জন্য প্রপারভাবে প্রস্তুতি নাও। আগের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে এবং এখন যেগুলো দেওয়া হচ্ছে সবগুলোকেই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করো তারা জানো যে আমরা এখন ABT এর যেগুলো রয়েছে সায়েন্স রিলেটেড যে চ্যাপ্টারগুলো, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, সেগুলোর কিন্তু আমরা ABT এর সলিউশন দিচ্ছি। সেগুলো তোমরা অবশ্যই পড়াশোনা করো এবং বাড়িতে খুব ভালোভাবে প্রস্তুতি নাও যাতে তোমাদের পরীক্ষাটা খুব ভালো হয়। নেক্সট ক্লাসে আবার আমাদের দেখা হবে। আজকে এত দূরই। থ্যাংক ইউ।